করতে মানে এটা পেজ আকারে দেখতে পারবেন। আপনি দেখেন এখান থেকে মার্জিনে যান, সেম এমএস ওয়ার্ড যেরকম আমরা মার্জিন পড়ছিলাম এখানে ঠিক সেরকম না। এখানে লেফট রাইট হেডার বটম রাইট ফুটার, ঠিক আছে, টপ বটম, মানে চারিদিক দিয়ে আপনার মার্জিনটা কত হবে। প্রথমে আমরা একটা পেজ নিই, আমরা পেজটা মনে করেন A4 নিলাম, ঠিক আছে। দেখেন পেজ সেট আপে যখন A4 দিছি এখানে কি চলে আসছে, পেজ চলে আসছে না, A4 সাইজটা চলে আসছে। তারপর আপনি এখন ওরিয়েন্টেশনে যান। যদি পেজটা ল্যান্ডস্কেপ নিতে চান, মানে আপনি একটা, আমরা যে কালকে একটা রুটিনের কাজ করছি, মনে করেন এটা পাশাপাশি লম্বা না, আমরা এরকম লম্বার উপরে কিছু করব পাশাপাশিতে। যেমন আপনাদের সিগনেচার শিট যেটা 2 নম্বর সিগনেচার শিট, ওটা পাশাপাশি লম্বা না, তো ওইটা এরকম করতে হলে কি করতে হবে, ল্যান্ড স্পেস দিতে হবে, ঠিক আছে। দেখেন ল্যান্ড স্পেসে দিলে পেজগুলো এভাবে ওরিয়েন্টেশন হয়ে গেছে। আর পোর্ট্রেট দিলে লম্বা লম্বি, পেজটি কি থাকবে, A4 সাইজ কাগজটি কি থাকবে, কিন্তু লম্বা লম্বি আর কি ভার্টিক্যাল, হরিজন্টাল আর ভার্টিক্যাল। আচ্ছা মনে করেন আমি এভাবে দিলাম। আর এটা আছেন সাইজটা কি হবে, এই পেজের সাইজ A4 বা A3 বা লিগ্যাল লেটার যে কোনো একটা দিতে পারেন। আমি মনে করেন এটা A4 দিলাম। কই গেছিলাম, আচ্ছা বাকি কাজগুলো আমরা পরে দেখি, নাহলে এখন বুঝবেন না, কোনো একটা লেখা ছাড়া বোঝা যাবে না। আর এখানে একটা অপশন আছে দেখেন, আমরা পেজ সাইজটা A4 করে দিই। একটা নতুন পেজ দিলাম, পেজ সাইজটা A4 দিলাম। এখানে একটা কথা আছে কি, মনে করেন দেখেন এটা কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে না। ব্যাকগ্রাউন্ড মানে আপনি ব্যাকগ্রাউন্ডে যদি কোনো একটা ইমেজ দিতে চান ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে, ছবিটার পিছনে আমরা যেটা জলছাপের মতো বা কোনো কিছু দিছিলাম, মনে করেন ব্যাকগ্রাউন্ড আপনি কিছু একটা দিবেন, ইনসার্ট, এটা সবগুলোর পিছনে কি চলে আসবে। আচ্ছা এখানে একটা কথা আছে, এটা প্রিন্ট দিলে কি দেখা যায়, না এটা দেখা যাবে না। না এই ব্যাকগ্রাউন্ড এখানে আসবে না, এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে ডিলেট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এখানে একটা অপশন আছে ইনসার্টের মধ্যে থেকে আমরা ওই যে এমএস ওয়ার্ডে যা যা কিছু ইনসার্ট করছিলাম, হ্যাঁ এখানেও ঠিক সেম স্টাইলে আপনি ইনসার্ট করতে পারবেন। যেমন মনে করেন আমি পিকচার ইনসার্ট করলাম, ট্যাবল ইনসার্ট করলাম। এখানে অবশ্য আমাদের ট্যাবল আলাদা করে ইনসার্ট করা লাগে না, কারণ হচ্ছে যে আমাদের প্রতিটা আলাদা কি ট্যাবল। এখানে আমরা চাইলে প্রতিটা সেল নিয়ে এক একটা কি করতে পারতেছি, ট্যাবল বানাতে পারতেছি। আর এখানে আপনি পিকচার ইনসার্ট করেন, মনে করেন এই ছবিটা আমি এখানে ইনসার্ট করব, এটা সেম এখান থেকে ফরম্যাটে গিয়ে আপনি ওই যে এমএস ওয়ার্ডের মতো সব ধরনের কাজ করতে পারবেন। এটাকে নাড়াচাড়া করা, এগুলোকে কালারগুলোকে রিকালার করা, ঠিক আছে। হ্যাঁ এটা দেখি, বুঝি নাই। কোন একটা সেলকে, একটা সেলকে দুইটা পার্টে ভাগ করে দুইটা সেলে লিখব। অনেক সময় রুবির মধ্যে লেখা থাকে না সকাল বিকাল, হ্যাঁ হ্যাঁ সময় এবং দিন, হ্যাঁ স্যার আমি একটা সেলকে ডিভাইড করব দুই ভাগে এবং দুইটা পার্টে লিখব। তাহলে দেখি আমরা, না এটা এখানে না, এটা করবেন যে এমএস ওয়ার্ডে আমরা যখন ড্র টেবল দিছিলাম, আমরা ওয়ার্ডে যখন কাজ করছি, এখানে টেবল একটা ইনসার্ট করেন, ঠিক আছে, এখানে টেবল দেন।
এখন এটাকে আপনি এই যে ড্র টেবলে গিয়ে এটা দুই ভাগ করে ফেলেন, ঠিক আছে? তাহলে এখানে দুইটা ভাগ হইলো না, এখন দুইটাতে লেখেন, বুঝা গেছে কিনা? ওটা এক্সেলে না, এক্সেলে সেল ধরে ধরে কাজ করতে হয়। আচ্ছা, এখানে এটা বিহাইন্ড দ্য টেক্সট এরকম দেওয়া যাবে না। এটা হচ্ছে যে একটা, মনে করেন আমি আপনাদের রেজাল্ট শিটটা আমি তৈরি করি, তাহলে কিছু কাজ বুঝাইতে সুবিধা হবে। মনে করেন একটা রেজাল্ট শিট আমি তৈরি করব, ওগুলো সব ডিলিট দিই। এখানে উপরে শ্যামলীর নাম, ঠিক আছে? তারপরে 2 নম্বর সেলে আপনাদের ইয়ার নামটা লিখলাম, এরকম 3টা ঘর দিলাম। তারপরে এখানে দিলাম মনে করেন SL, তারপরে এখানে দিলাম নেম, তারপরে রেজিস্টার নম্বর দিলাম, রেজিস্ট্রেশন নম্বর, ঠিক আছে? তারপরে দিলাম টোটাল মার্ক। এখন দেখেন এই টোটাল মার্ক এটা সেলের থেকে বড় হয়ে গেছে না? আমি এখানে ডাবল ক্লিক করি, তাহলে কি হলো, এক থেকে চলে গেছে। আচ্ছা, এগুলোকে আমি সবগুলোকে ইয়া করলাম। এখন এই যে আমি দেখতেছি এখানে আমার আর ঘর লাগবে না, সিরিয়ালে যান, সিরিয়ালে আপনি 1 নম্বর দিলাম এখানে, তারপরে কন্ট্রোল দিয়ে দিলে কত, আপনারা মনে করেন 25 জন। দিলাম, ঠিক আছে? তারপরে এখানে আপনাদের নামগুলো মনে করেন এখানে হবে, হ্যাঁ? আচ্ছা, এখানে দিলাম রেজিস্টার নাম্বার মনে করেন 10345, তারপর থেকে বাড়বে এতটুকু রেজিস্ট্রেশন নাম্বার দিলাম। এখন আসেন টোটাল মার্ক। দেখেন আমার ঘর কিন্তু আর লাগবে না, ঠিক আছে না? তাহলে আমি এটাকে সবগুলোকে ধরার পরে এটাকে ইয়া করে ফেলি, এখানে অল বর্ডার দিয়ে দিই। আর এই যে শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল কলেজ, এই 3টা ইয়াকে ধরে, কলামকে ধরে কি করব, মার্জ এন্ড সেন্টার। এই যে গ্রাফিক ডিজাইন বেস 2, এটা ধরে মার্জ এন্ড সেন্টার। রেজাল্ট শিট এটাকেও ধরে মার্জ এন্ড সেন্টার, ঠিক আছে? এই 3টাকে আলাদা আলাদা আমি মার্জ করলাম। এখন এটাকে আমার এদিকে আমি ঘরটাকে বাড়াইতে চাইলে আমি এখানে একটা ইনসার্ট করে দেন, তাহলে আপনাদের এটা মাঝখানে চলে আসবে। আচ্ছা, আমরা এখানে আরেকটা কাজ করি, মনে করেন এখানে আরেকটা ঘর ঢুকাইলাম, এখানে আরো কিছু ঘর ঢুকাই, কলাম ঢুকাই। তাহলে এখানে মনে করেন এগুলো আপনাদের এমনিতে কিছু সাবজেক্ট দিই, যেমন বাংলা, অথবা এরকম দিই MS অফিস, ঠিক আছে? তারপরে এটা ঠিক আছে, এখানে আরেকটা ঘর নিই, এটার ভিতরে লিখে দিই ঠিক আছে? এগুলোর উপর আপনারা কত নাম্বার পাইছেন আমি মনে করেন এগুলো ক্যালকুলেশন করব। বুঝা গেছে? এটাকে বাদ করে দিই। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এই যে ইনসার্ট এই হোমের মধ্যে এই যে লাস্টে একটা ঘর আছে না কতগুলো, এই যে এখানে ফরম্যাট টেবল, সেলস,
ইনসার্ট, ডিলেট, এই সেলের ইয়েটা দেখেন, এগুলো হচ্ছে ফরম্যাটের বিভিন্ন স্টাইল। আমরা এগুলো চাইলে ম্যানুয়ালি নিচ থেকে দিতে পারতেছি। এগুলো এখানে কিছু ডিফল্ট কিছু স্টাইল আছে, এখানে কিছু ফরম্যাট আছে। এই ফরম্যাটগুলো আপনি চাইলে আমরা এমএস ওয়ার্ডে যেরকম টেবলের মধ্যে যেরকম কাজ করছি ওই কাজগুলো এখানে দিতে পারবেন। অথবা আপনি নিজে নিজে কালার দেন, প্রতিটা সেলে নিজে নিজে কালারিং করেন, সমস্যা নাই। এখন আমার এই ঘরগুলোকে যখন আমি বড় করে ফেলছি, তাহলে আমার এটা পেজের বাইরে চলে গেছে না? এখন মনে করেন আমি এই কলামটা কি করে দিব, ডিলিট করে দিব। এটার কয়েকটা সিস্টেম আছে। একটা হচ্ছে যে আপনি এইভাবে পুরো কলামটাকে এভাবে সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করেন, ডিলিট দেন, তাহলে কি হচ্ছে পুরো কলামটা চলে যাচ্ছে। আপনি যদি এইভাবে সিলেক্ট করে যদি ডিলিট অপশন দেন, তাহলে কোনোদিন এটা কি যাবে না। যাবে কি, মনে করেন এই কলামটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই সি কলামটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট দিলাম, তাহলে সি এর মধ্যে যত কিছু আছে, যত লেখা আছে, যেমন এইগুলোতে মানে এটা ডিলিট দিলাম, যত লেখা আছে সব চলে গেছে না? কিন্তু স্টাইল কি গেছে? স্টাইলের জায়গায় স্টাইল আছে। তাহলে কন্ট্রোল জেড দিই। এখন আমি চাচ্ছি যে এই কলামটাকে অন্যভাবে ডিলিট করব, মানে এইভাবে সিলেক্ট করবেন, এখানে কি আছে, ডিলিট আছে না? এই যে সেল ডিলিট, ঠিক আছে, সেল ডিলিট আছে কিনা, এখান থেকে সেল ডিলিট দেন, বাস পুরো সেলটা কি হবে, ডিলিট হয়ে যাবে। দুইভাবে আপনি ডিলিট করতে পারেন। আচ্ছা, এখানে দেখেন আমরা যে ইনসার্ট করতেছি, ইনসার্টটা এখান থেকে করা যায়, অথবা আমরা খুব সহজে করতেছি। যেমন বি এর আগে আমি একটা ইনসার্ট করব, তাহলে বিতে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট দিলে হয়ে যাচ্ছে, এত কষ্ট করে ওইখান থেকে আবার আসতে হচ্ছে না। অথবা 6 এর আগে 8 এর আগে ইনসার্ট দিব, 8 এর মধ্যে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট দেন, তাহলে 8 এর আগে একটা রো চলে আসবে। বুঝে গেছে? আচ্ছা, মনে করেন এমএস অফিসে অফিসের নাম্বারগুলো আমি দিই। মনে করেন আচ্ছা, এরকম কিছু নাম্বার আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমার এখন দরকার কি, টোটাল মার্ক বের করো না, বলেন কি কি করবেন? আচ্ছা, আরেকটা করবেন, এখানে আপনি এখানে টোটাল মার্কের আগে মনে করেন আমি আরেকটা ঘর ঢুকাবো, কি পরে পরে করতে চাইলে আপনার একটা ঝামেলা হবে। কেন কি ঝামেলা হবে বলি, কারণ আপনার এদিকে পরে করতে চাইলে দেখেন এমনি লিখতে পারতেছেন যে এখানে দেখেন না র্যাঙ্ক, বুঝছেন? পরে করলে আপনাকে আবার এটা ধরে আবার মার্কস করতে হবে না, তাহলে ঝামেলা বাড়তি না? তাহলে আপনি এর থেকে বলেন কি করবেন, এখানে একটা ইনসার্ট করে দেন। এখনো তো আমি কিছু পুট আপ করে নেই, সুতরাং আগে এখন দেখছেন যেহেতু আগে ইনসার্ট করছে, আমার এটা আবার মার্কস করা লাগছে, লাগে নাই। যদি আমি পরে ইনসার্ট করতাম, এখানে কিছু লিখতাম, তখন আবার এই দুটোটা ধরে এটাকে মার্কস করে দেওয়া লাগতো, কারণ ওইটা নাইলে দাগের বাইরে চলে যাচ্ছে। মনে করেন এটা টোটাল মার্ক, আর এটা এমনও হইতে পারে মনে করেন আপনি এটা এখানে কিছু অক্ষর দিয়ে দিছেন বা কিছু লেখা এখানে কি দিছেন, ডিজিট লিখে ফেলছেন, তখন কি করবেন, এই পুরোটাকে ধরেন কপি করেন, কন্ট্রোল এক্স দেন, এখানে কন্ট্রোল এক্স দিলে পুরোটা এখান থেকে চলে যাবে, কন্ট্রোল ভি দেন এখানে, তাহলে এই পুরোটা চলে গেছে না? আপনি এটাকে আবার ঘরগুলোকে বর্ডার করে দেন। আচ্ছা, এতটুকু বুঝছেন কিনা? আমি এখানে এখানে মনে করেন র্যাঙ্ক দিয়ে একটা র্যাঙ্ক ফার্স্ট সেকেন্ড থার্ড কে হবে আমি এখান থেকে বের করবো, ঠিক আছে। এখন দেখেন এই এত বড় ঘরটা আমি চাচ্ছি যে এখন 1 পৃষ্ঠার ভিতরে আনবো, আমার এটা 1 পৃষ্ঠার হচ্ছে। আবার আরেকটা জিনিস দেখেন, আমার এটা কিন্তু উপরে নিচে বেশি লম্বা না,
কিন্তু পাশাপাশি লম্বা। আমার এই ঘরটা কি পাশাপাশি লম্বা না, মানে এই বক্সটা পাশাপাশি একটু লম্বা হয়ে গেছে, উপরে নিচে কম। এই কাজটা এটা পেজের মধ্যে আনার জন্য আমি প্রথমে আমার পেজ লেআউটটাকে সেটিং করে নিব, ওরিয়েন্টেশন থেকে ল্যান্ড স্পেস দিব। দেখেন ল্যান্ড স্পেস দেওয়া হতে এখন আরো জায়গা আরো খালি দেখাচ্ছে, বুঝা গেছে? মানে ল্যান্ড স্পেস মানে পেজটাকে ঘুরে দিলাম জাস্ট, আর কিছু না। হ্যাঁ, এখন আমি কি করব, এখন এটাকে একটু সাজান দরকার হইলে আপনার এখান থেকে হোম বাটন গিয়ে লেখাটাকে বোল্ড করেন, লেখাটাকে আরো বড় করেন, বুঝা গেছে? তারপরে এখান থেকে এটাকে চাইলে কালারটা চেঞ্জ করেন আপনারা। আর এই যে এই দুইটাকেও আপনি অন্য কালার দিতে পারেন। এখন মনে করেন আমি এই লগোটা এটাকে আগে সেন্টার করি, এখানের মধ্যে দুই পাশে দুইটা লগো দিব। তাহলে আপনি কি করবেন, ইনসার্টে যাবেন, একটা পিকচারে যাবেন, পিকচারে যাই আমাদের লগো যদি থাকে, আমি এখান থেকে আছে কিনা দেখি। জেপিজি পিএনজি যে কোনো একটা, এখানে দেখেন জেপিজি পিএনজি দুটোটা আমি ইনসার্ট দিই, তাহলে দুইটা জিনিস বুঝতে সুবিধা হবে আপনাদের। এখানে দুইটা ছবি, একটা জেপিজি আর একটা কি পিএনজি, দুইটার মধ্যে সুবিধা অসুবিধা কি দেখেন। আমি কিন্তু একটা কালার ইউজ করছি না, এখানে ফিলের মধ্যে আমি জেপিজি দিলে আমার কালারটার জায়গায় কি আসতেছে, সাদা আসতেছে। আর এই পিএনজি ফাইলটা যদি নিই তাহলে কালার কি আসতেছে পিছনে, তাহলে আপনারা কোনটা নিলে সুবিধা, যার যেটা ভালো লাগে, ঠিক আছে? আপনি যদি কালার দেন তাহলে পিছনে যদি কোনো ব্যাকগ্রাউন্ড দেখতে না চান তাহলে পিএনজি টাইপের কোনো ছবি আনবেন যেটাতে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আর যদি পিছনেরটা সাদা থাকে তাহলে আপনি জেপিজি দেন, আর মনে করেন এটা কালারটা সাদা, তাহলে জেপিজি আর পিএনজি দেন, একই না দেখতে, সমস্যা নেই। আমি কালার দিছিলাম বিদায় আমার এটা চেঞ্জ করা লাগছে। মনে করেন আমি এটা পিএনজি ছবিটাকে ইনসার্ট করলাম, বাস এটাকে আপনি আরো ছোট করতে পারবেন, এটাকে এখানে দিলাম, আর বাকিগুলো ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে আপনাদের নাম লিখলাম এখানে, এগুলো তো বুঝছেন, ইনসার্ট করবেন আর ইয়া করবেন। আর এখানে একটা অপশন আছে যে ফরম্যাটের মধ্যে কিছু অপশন আছে, রো হাইট। হ্যাঁ, এখানের মধ্যে মনে করেন এই যে টোটাল মার্ক, এটার ইয়াটা স্পেসটা এতটুকু, এটা আরো বড় দেখাচ্ছে ঘরটা, খেয়াল করছেন? আমি যদি চাই যে কি আমার লেখা যতটুকু আছে পুরা ঘরটা মানে পুরাটা অতটুকুতে কি হয়ে যাবে, মানে সেটিং হয়ে যাবে। দেখেন আমি এটা আরো বড় করে দিলাম, এগুলোকে আরো বড় করে দিলাম, এই ঘরগুলোকে আরো বড় করে দিলাম, ঠিক আছে? আমার মনে করেন এগুলো একটু এলোমেলো আছে। এখন আমি সবগুলোকে একসাথে সাইজ করব, একসাথে সবগুলোকে সাইজিং করব। কিভাবে করবেন, আপনি পুরোটাকে ধরবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ফরম্যাটে যাই, এখানে একটা কথা আছে অটো ফিট রো হাইট, মানে রোতে যে হাইট, একটা ট্যাক্সের যে হাইটটা অটো ওই হাইটের সাথে সেলগুলো কি হবে, ফিট হয়ে যাবে। যেমন অটো ফিট রো হাইট দিই, তাহলে দেখছেন যেটা শুধু ছবিটা ছাড়া, ছবিটা যেহেতু আলাদা একটা জিনিস, ছবিটা ছাড়া বাকি সবগুলো কি হয়ে গেছে, অটো হয়ে গেছে না, মানে ক্যারেক্টারের সাথে সাথে লেগে গেছে না সবগুলো। ক্যারেক্টার যত বড় ওইটার সাথে অটো কি হয়ে গেছে, ফিট হয়ে গেছে। এখন এই যে কলামগুলো তো বড় আছে, যেমন অ্যাডোবি ফটোশপ এটা অনেক বড় হয়ে আছে, এই কলামটা ফিট করতে হবে না আমাকে, তাহলে ফরম্যাটে গিয়ে অটো ফিট কলাম উইথ, বুঝছেন? একটা হচ্ছে রো হাইট আর একটা হচ্ছে কি কলাম উইথ, মানে কলামের পাশাপাশি দৈর্ঘ্যটা, এটা দিলাম পুরা। এই যে লেখার সাথে সাথে কি হবে, প্রতিটা বক্সের সাইজ একই হয়ে যাবে। ওই যে সেন্টার এটা বললাম না, এখান থেকে অ্যালাইনে যাবেন, এইখানে সেন্টার করে দিবেন। কি মার্জিন না, মার্জিন সেন্টার এটা তো সেলের কাজ, এটা তো ক্যারেক্টারের কাজ না। মার্জিন সেন্টার কখন দিই আমরা, যখন দুইটা সেলকে একসাথে, দুইয়ের অধিক সেলকে একসাথে জয়েন করব, তখনই আমরা মার্জিন সেন্টার দিব, ঠিক আছে? আচ্ছা, এই যে এখন দেখেন এগুলো সব মাঝখানে না লেখাগুলো, এটাও ওই সেলের মাঝখানে আছে। এখন যান কাজ করি। আচ্ছা, এখন এই ছবিটা এখানে বসাইতে হলে আমাকে এই বক্সটা ম্যানুয়ালি একটু বড় করে দিই,
ম্যানুয়ালি বড় করে দেওয়ার পরে শ্যামলি লেখাটা যেহেতু নিচে আছে এটাকে সেন্টার করে উপরে করে দিই আর এই ছবিটাকে এদিকে নিয়ে আসি। আচ্ছা এতটুকু বুঝছেন? এখন আমি এটাকে দরকার হলে আর একটু ইয়াতে নিয়ে আসি, এখানে এখানে একটা ইনসার্ট করি, তাহলে এটা আর একটু মাঝখানে চলে আসছে। আচ্ছা এখন আমার দরকার কি টোটাল নাম্বার কে কত নাম্বার পাইছে, আমি এগুলো মনে করেন সব এখানে ইনপুট দিলাম। হ্যাঁ আপনারা যার রোল নাম্বার এত, মনে করেন অফিসে পাইছে এত, ফটোশপে পাইছে, ইলিস্ট্রেটর পাইছে এত। এখন আমি ওদেরকে কি করব, ওদের টোটাল নাম্বারগুলো যোগ করব। তাহলে এটা কিভাবে করব, আমরা এই সবগুলোকে ধরবেন, আমরা যেটা সাম করছি সেম সাম স্টাইলে আমি কি করব, এগুলোকে যোগ করব। তাহলে এই দুটোটা ধরবেন, ধরার পরে ফর্মুলা থেকে যাবেন অটো সামে গিয়ে কি সাম কত হয়েছে। আচ্ছা কই বাদ করছে, এটা সদস্য তো অটো সামে গিয়ে সাম, তাহলে গেল 190। এগুলোতে একটা বসাই দিই, নাহলে ও এখানে ডিস্টার্ব করতেছে। আচ্ছা আচ্ছা দেখেন আমি এই তিনটাকে কি করলাম, ধরলাম, ধরার পরে অটো সামে গিয়ে কি করছি, সাম দেওয়াতে এদিকে মানটা আসছে 190। এখন বাকিগুলোর কাজও একই না, বাকি যেগুলো এগুলো যোগ সিস্টেম একই না, তাহলে আপনি কি করবেন, এটাকে জাস্ট টেনে দিবেন 25 পর্যন্ত। তাহলে দেখেন সবার যোগ নাম্বার এখানে কি হচ্ছে, চলে আসছে। এখন আমরা তো শুধু একটা ধরে রেজাল্টটা বের করলাম, এখন এরপরে যেগুলো এগুলো যদি আমরা রেজাল্টটা চেঞ্জ করি, যেমন ধরেন 70 এর জায়গায় অন্য একটা সংখ্যা বসে, সেক্ষেত্রে কি রেজাল্টটাও? হ্যাঁ অবশ্যই বেরিয়ে হবে। যেমন দেখেন এখানে ও 20 পাইছে না, 20-এর জায়গায় মনে করেন ও অ্যাবসেন্ট, হ্যাঁ তাহলে কি 150 অ্যাবি অ্যাবসেন্ট, ও আসা নাই এই পরীক্ষাটাতে, মনে করেন ও অ্যাবসেন্ট অ্যাবি। আচ্ছা এখানে একটা আছে গড় বের করা, গড় মানে টোটালের মধ্যে ও গড়ে কত পাইছে, ওই সাবজেক্টগুলো যে ওর নাম্বারগুলো যে এত, মানে এই টোটাল গড় কি কার রেফারেন্সে বের করবো, গড়টা সাবজেক্টের রেফারেন্স না, মানে প্রতিটা সাবজেক্টে ওর গড় নাম্বার কত, এটা কিভাবে বের করবেন। মনে করেন এটা আমি র্যাঙ্কের আগে বের করবো, কি রে টিপি করেন কে, এখানে একটা অ্যাভারেজ বের করবো, মনে করেন অ্যাভারেজ আমি বের করার সূত্র কি, ইকুয়াল টু দিবেন অ্যাভারেজ, লিখবেন অ্যাভারেজ AVERAGE, অ্যাভারেজটা দিবেন। অ্যাভারেজ দেওয়ার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন। অ্যাভারেজ কাকে করবেন, না টোটাল মার্কের উপরে না, টোটাল মার্কের উপরে এই যে টোটাল মার্ক যেটা, মানে এটা এটা দিয়ে ওই বিষয়গুলো ভাগ না, চাপ দিয়ে না, এটা হচ্ছে যে ঠিক আছে, এটা যোগফল দিয়ে ওইটা দিয়ে ভাগ দিলাম, কত হয়েছে 190-কে 4 দিয়ে ভাগ দিলে কত হয়, হয়
আচ্ছা না 1 2 3 4 স্যার এটা এরকম হবে হ্যাঁ সেটাই 47.5 তো ওই দিয়ে টোটাল সংখ্যা দিয়েছে এটা অ্যাভারেজটা 150 75 কেন আসছে জানেন এখানে 190 অ্যাভারেজ হিসাব করে ফেলছে যেমন আমি 190 কে 190 হিসাব করে 5 দিয়ে ভাগ দিলে 76 হয় না যেমন এটা টোটাল কত 50 40 50 190 এটাকে 5 দিয়ে ভাগ দেন মানে টোটাল এটাকে এই টোটাল এতটুকুকে 5 দিয়ে ভাগ দিলে হয় 75 অ্যাভারেজে কিন্তু আমরা অ্যাভারেজ বের করবো যে শুধু এই 4টা অক্ষরে ঘরে ঠিক আছে না এখানে ইকুয়াল টু জাস্ট অ্যাভারেজ লিখবেন ফার্স্ট ব্র্যাকেট দিবেন তারপরে যতটা সাবজেক্টে অ্যাভারেজ করবেন জাস্ট টেনে দিবেন অফিস থেকে ইনডিজাইন পর্যন্ত এই 4টা না 4টাকে টেনে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে এন্টার দিবেন বেরিয়ে যাবে 47.5 এখানে একটা বিষয় আছে আমরা দেখেন এদিকে নিচে দুটো ছেলে এখানে অ্যাবসেন্ট না ওকে আমি একটু রেড মার্ক দিই এখানে ও অ্যাবসেন্ট আবার এদিকে কি ও অ্যাবসেন্ট বুঝে গেছে এখন একটা জিনিস খেয়াল করেন আমি সূত্র কি লিখছি অ্যাভারেজ জাস্ট কি লিখছি অ্যাভারেজ এত থেকে এত টেনে দিছি মানে এইখান থেকে এখান পর্যন্ত কি পুরোটা অ্যাভারেজ হয়েছে এখন যদি আমি বাকিটাতে ডাবল ক্লিক করি তাহলে আমার সবগুলো মান আসছে কিনা আসছে কিন্তু এই লাইনে একটু খেয়াল করেন 70 থেকে 370 যোগ করলে কত হচ্ছে 210 210 কে আপনি 5 দিয়ে ভাগ করেন তো 70 হয় কিনা দেখেন এটা কত 210 না ভাগ কত ও পরীক্ষা দেয় না কয়টা একটা দুইটা না যত এভারেজ মানে যতটা সাবজেক্ট অতটা দিয়ে তো ভাগ হবে কিন্তু এখানে 1 2 3 4 4টা সাবজেক্ট দিয়ে যদি আমি ভাগ দিই 4 কত হয় 52.5 না আমার এখানে আসছে কত 70 তার মানে এটা কি হিসাব ঠিক আছে ও কত দিয়ে ভাগ দিছে 4 দিয়ে ভাগ দিছে হ্যাঁ বুঝে নেই অ্যাবসেন্ট এটা তো হবে যদি ও না আসে আমি যদি অতটুকুতে ক্যালকুলেশন করতে চাই কারণ আপনারা একটা পরীক্ষা দেন নাই ঠিক আছে আমি অতটুকুতে ক্যালকুলেশনটা করবো তখন অ্যাভারেজের ঘরটা কি হবে বুঝে গেছে তখন অ্যাভারেজে কি হবে আপনি সূত্র লেখার সময় জাস্ট এখানে যে আমি সূত্র লিখছি অ্যাভারেজ লিখছি না অ্যাভারেজের পরে একটা এ দিয়ে দিবেন আর কিছু করতে হবে না অ্যাভারেজের পরে একটা এ দিয়ে দিবেন বাকিগুলো সেম 3 দিয়ে কেন করছে এই যেখানের মধ্যে অ্যাবসেন্ট আছে ও এটাকে আর যোগ করতে পারে নাই বিধায় ও এটা ছাড়া 3 দিয়ে কি করে দিছে ভাগ করে দিছে আপনি যখন এভারেজ এ দিবেন এ দেওয়ার মানে হচ্ছে যে কোথাও যদি কোনো ডিজিট থাকে ও এই ডিজিটটা সহ কাউন্ট করবে এভারেজ এ দেওয়ার পর এখন এন্টার দেন দেখেন এগুলোকে এখন টেনে দিই এটা এভারেজ এর সূত্র না এখন এগুলোকে ডাবল ক্লিক করেন এখন আপনি এখানে যান কত আসছে এটা ঠিকঠাক আছে না 52.5 মানে 4 দিয়ে ঠিকঠাক কি দিছে ভাগ দিছে বুঝা গেছে এখন আসেন এদিকে একটা ঘর আছে আমার কাছে এটা কি র‍্যাঙ্ক এটা কিভাবে বের করবেন র‍্যাঙ্ক বের করার জন্য আমাদের এখানে একটা সূত্র আছে ইকুয়াল টু র‍্যাঙ্ক ঠিক আছে এই সূত্রটা র‍্যাঙ্ক লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিবেন কথা হচ্ছে যে কার র‍্যাঙ্ক বের করবেন মানে মনে করেন এই এএসএফজি এই নামের ছেলে এই নামের স্টুডেন্ট কত নাম্বার পাইছে টোটাল নাম্বার হচ্ছে যে ওর কত 190 তাহলে আমি 190 কে র‍্যাঙ্কিং করব কথা বুঝিয়েন 190 কে র‍্যাঙ্কিং করব 190 ক্লিক করলাম ক্লিক করার পরে কমা দিবেন কমা দেওয়ার পরে কি কাকে একটা স্পেস দিলেও দিতে পারেন না দিলেও সমস্যা নাই তারপরে মানে কার সাপেক্ষে 25টা স্টুডেন্ট মানে এই নাম্বারটা 25 জনের সাপেক্ষে কি হবে র‍্যাঙ্ক হবে যে উনি মনে করেন উনি কত জনের মধ্যে ফার্স্ট এটা বলে দিতে হবে না যে ওনার নাম মনে করেন রফিক 20 জনের মধ্যে ফার্স্ট তাহলে প্রথমে রফিককে সিলেক্ট করতে হবে তারপরে 20 জন যা আছে সবগুলোকে সিলেক্ট করে দিতে হবে মানে
মনে করেন এই এই 1 নাম্বারটা ও কত নাম্বার হয়েছে, আমি ওকে র্যাঙ্ক করতে চাচ্ছি, ওর র্যাঙ্কটা আমি দেখতে চাচ্ছি টোটাল মার্কের মধ্যে কে বেশি কম। তাহলে এখানে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে কি আপনি এই যে 1 থেকে ধরে 20 পর্যন্ত পুরোটা টেনে দিবেন 25 পর্যন্ত। তাহলে কি দেখাচ্ছে দেখেন, I5 থেকে I29 পর্যন্ত। যেহেতু এই সংখ্যাটা কিসে কি কি মান, এগুলো হচ্ছে রেফারেন্স না, এখানে নিচে দেখেন এখানে লেখা আসছে রেফারেন্স, মানে এগুলো যেহেতু রেফারেন্স, রেফারেন্সের নামগুলোর আগে পিছে ডলার চিহ্ন দিয়ে দেওয়া ভালো। ডলার চিহ্ন না দিলে অনেক সময় সূত্র কাজ করে না। এখানে একটা ডলার চিহ্ন, এখানে একটা ডলার চিহ্ন, আয়ের আগে পিছে দিয়ে দিলাম, সরি আয়ের না, পুরোটার আগে পিছে মনে করেন এটা কেটে দিই, আমার মাথা থেকে সব চলে যাচ্ছে কেন। এখন দিয়ে দেখি তো, ঠিক আছে। দেখেন আমি কি করছি আবার দেখাবো, জাস্ট ইকুয়াল টু র্যাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট, কাকে র্যাঙ্ক করব, ওকে আমি কার সাপেক্ষে করব, টোটাল মার্কের সাপেক্ষেই তো, টোটাল মার্কের এভারেজের সাপেক্ষে র্যাঙ্ক করে তো লাভ নাই। এভারেজ এটা ওর একটা এভারেজ নাম্বার, এটা এভারেজটা কখন বের করবে, মনে করেন একটা লোকে এই আপনার বিভিন্ন জায়গায় মনে করেন স্যালারি, মনে করেন ও 1 মাসে এক ধরনের বেতন পায়, সকালে এই মনে করেন জানুয়ারি মাসে একটা বেতন, ফেব্রুয়ারি মাসে একটা বেতন, তাহলে বছরের শেষে আমি যদি 12 মাসের একটা হিসাব করি তাহলে ও এভারেজে কত টাকা করে আমার থেকে নিচ্ছে। হ্যাঁ, তাহলে ওই এভারেজটা বের করার জন্য এটা করে। এভারেজ এটা যখন দরকার হবে আর কি। আমরা নাম্বারও যদি ও 4টা সাবজেক্টে ওর নাম্বার টোটাল নাম্বার 90, তাহলে প্রতি সাবজেক্ট গড় হিসাব করলে ওর নাম্বার কত, এইটাই জাস্ট গড় নাম্বার একটা, সবাইকে একই করে ফেলা, এক ক্যাটাগরিতে নিয়ে আসা সবাইকে। এখন দেখেন মনে করেন আপনাদের একজনের বয়স 20 বছর, একজনের বয়স 23 বছর, 25 বছর, তাহলে আমি যদি বলি সবার একটা গড় বয়স কত, তাহলে সবার বয়সটা যোগ করে জন দিয়ে ভাগ করে দিলে হয়ে যাচ্ছে, এভারেজ বেড়ে যাচ্ছে। এখানে আমরা এভারেজ কি বের করছি, সবগুলোকে আপনি এই সূত্রটা এখানে দেওয়ার মানে হচ্ছে যে ও সবগুলোকে যোগ করে অত দিয়ে ভাগ করে দিছে, ভাগ করে দিয়ে যেটা হয়েছে ওইটাই গড়। বুঝে গেছে? বুঝি নাই? জিপিএ মানে আচ্ছা জিপিএ বের করা, আচ্ছা জিপিএ বের করা আরেকদিন দেখাবো। জিপিএ বের করে এগুলো সূত্র, সূত্র এটা সূত্রটা এখানে লেখা আছে আপনাদের শীটে, ওই সূত্র বরাবর লিখে দিলে নাম্বার সব চলে আসবে। বুঝে গেছে? দেখেন এক্সেলের হচ্ছে সব সূত্র মুখস্থ রাখবেন, ঠিক আছে? এক্সেলে যা কাজ করবেন সব সূত্র, যেমন এই যে র্যাঙ্ক করতেছে এটাও একটা সূত্র। বুঝে গেছে? এখন দেখেন ও যে এখানে কি বলে যে আমি র্যাঙ্ক বের করবো কার, এইটার মানে 1 নাম্বার স্টুডেন্ট, এটার সবার র্যাঙ্কই তো বের করবো। আগে 1 নাম্বারে একটা সূত্র বসাই দিলে সূত্রটা কপি করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে 1 নাম্বার স্টুডেন্টের মধ্যে আমি ক্লিক করলাম, এই যে I5 এর আমি র্যাঙ্কিং করবো কার সাপেক্ষে, 25টা স্টুডেন্ট আছে 25টার সাপেক্ষে। I5 কে র্যাঙ্ক করার পরে এখানে একটা কমা দিবেন, কমা দিয়ে একটা স্পেস দিবেন, স্পেস দেওয়ার পরে পুরোটাকে একসাথে টেনে দিবেন, অথবা নাম্বার আপনি নিজেও লিখে দিতে পারেন যে I5 থেকে ইস্টু দিয়ে কত I29 পর্যন্ত। আপনি যদি ইস্টু চিহ্ন ইউজ না করেন তাহলে অ্যাবসেন্টের ওর কোনো র্যাঙ্ক দেখাবে না। বোঝা গেছে? ওকে র্যাঙ্ক দেখাবে 0 অথবা কোনো র্যাঙ্কই দেখাবে না। আপনার এখানে কি ইউজ করতে হবে, যে 1 নাম্বার সিরিয়াল থেকে 25 নাম্বার সিরিয়াল পর্যন্ত যত নাম আছে সবগুলোর সাপেক্ষে ওকে কি করবে, র্যাঙ্ক করবে। বুঝা গেছে? এই যে I5, যেহেতু এই I5 থেকে I29 পর্যন্ত এটা একটা রেফারেন্স নাম্বার, রেফারেন্স নাম্বারের অক্ষরগুলোর আগে পিছে ডলার চিহ্ন দিয়ে দেওয়াটা কি ভালো। আমরা ডলার চিহ্ন দিয়ে দিই আই এর আগে পিছে, জাস্ট 29 এর না, আই এর আগে পিছে দিবেন, মানে যে অক্ষরটা থাকবে ওইটার আগে পিছে ডলার দিয়ে দিবেন। দুইটা, সামনে একটা পিছনে একটা, বডিগার্ড দিবেন আর কি দুইটা।
এতটুকুতে দিয়ে কি ইস্টু চিহ্ন আপনি টেনে দিলে তো ইস্টু চিহ্ন অটো চলে আসবে, ঠিক আছে। এতটুকুতে ও ওকে দিবেন, এন্টার দিবেন, তাহলে ওর র্যাঙ্ক আসছে কত 21 নম্বর। ও 21 নম্বরে ওর সিরিয়াল অনুযায়ী ও 21। এখন আমি টোটালটাকে ডাবল ক্লিক করি, ঠিক আছে। দেখেন এখন সবগুলো সিরিয়াল হয়ে গেল না। এখানে একটা বিষয় খেয়াল করেন, 1 2 বার দেখাচ্ছে, এটা 1 এটাও 1, কেন দেখাচ্ছে? ওদের নাম্বারগুলো একই, নাম্বারগুলো একই। এখন আমরা ওকে আবার কেমনে র্যাঙ্কিং করবো, এটা আমরা ওর রোল নাম্বার দিয়ে হয়তো র্যাঙ্কিং করতে পারি। এখানে তো আসলে নাম্বার সবারগুলো সেম হবে না। যদি সেম হয়ে যায় তাহলে যার রোল নাম্বার আগে সে আগে চলে যাবে, যার রোল নাম্বার পরে সে পরে চলে যাবে। এতটুকু বুঝছেন কিনা? র্যাঙ্কেরটা আবার বলি, ডিলেট। জাস্ট এখানে কি করবেন, র্যাঙ্কিং করব, এটাকে ইকুয়াল টু র্যাঙ্ক কাকে করব, ফার্স্ট ব্র্যাকেট দেন ওকে 190, ওকে র্যাঙ্ক করব। ও কততম, মানে কততম, ফার্স্ট সেকেন্ড থার্ড বের করবো আমরা। তাহলে I5 এটাকে জাস্ট ক্লিক করবেন, তারপরে এটা কমা দিয়ে স্পেস দেন। স্পেস দেওয়ার পরে 1 নাম্বার সিরিয়াল থেকে ধরে 25 নাম্বার সিরিয়াল পর্যন্ত জাস্ট টেনে দিবেন। টেনে দিয়ে কি হচ্ছে, এখানে উঠে গেছে না I5 থেকে I29। আই এর ব্র্যাকেটটা ক্লোজ করার পরে আই এর দোনো পাশে 2টা ডলার চিহ্ন দিয়ে দিবেন। বুঝা গেছে? ডলার চিহ্ন শিফট ধরে 4 এ, কিবোর্ডের 4 এ ডলার চিহ্ন আছে। আচ্ছা এতটুকুতে কি দিলাম, মনে করেন এন্টার দেন, এটা র্যাঙ্ক হয়ে গেছে। তারপরে বাকিটা ডাবল ক্লিক করেন, কোণা দিয়ে পুরোটা র্যাঙ্ক চলে আসতেছে। শিফট ধরে 4, কিবোর্ডে দেখেন না ডলার চিহ্ন আছে। আচ্ছা এতটুকু বুঝছেন তো? এখন আমি চাচ্ছি যে এই 1 2 এগুলোকে সিরিয়াল করে ফেলতে। মানে আমার এখানে তো সিরিয়ালটা এমনি, আমি এগুলোতে আপনাদের প্রথম এমনি ডিফল্ট একটা সিরিয়াল, ঠিক আছে না। আমি চাচ্ছি যে ওই যে 1 ও উপরে চলে যাবে, যে 2 এর নিচে চলে যাবে। এখানে তো রেজিস্ট্রেশন নাম্বার বেশ কম আছে, ঠিক আছে না। রেজিস্ট্রেশন নাম্বারগুলো তো সবার এক হয় না। এখানে কারো কারো, আমি তো সবারগুলো 1 দিয়ে দিছি, 1 তো হয় না। তাই আমরা যেহেতু আমরা চাচ্ছি যে নাম যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে ওকে উপরে দিয়ে দিব, আর বাকিগুলো কোথায় চলে যাবে, নিচে চলে যাবে। এইখানে আপনাকে করতে হবে কি, আপনি এখানে এসএল থেকে এই যে যে ঘরের নামটা এগুলো লেখা আছে, হ্যাঁ র্যাঙ্ক ট্যাঙ্ক এখানে যেগুলো লেখা আছে এগুলো সুন্দর করে এটা সহ ধরে পুরা ডকুমেন্টটাকে আপনি সিলেক্ট করবেন 25 নাম্বার পর্যন্ত। কারণ 25 নাম্বার পর্যন্ত ইয়া হবে না, স্লটিং হবে না। তখন আপনি যাবেন কই, এখান থেকে স্লটে যাবেন। স্লটে যাই, এখানে কাস্টম স্লটে যান। কাস্টম স্লটে যাওয়ার পর এখানে দেখেন, এখানে শর্ট বাই আছে না, এখানের মধ্যে কি আছে, কার সাবেকে এখানে যে নামগুলো আছে ওগুলো এখানে চলে আসছে কিনা দেখেন। নেম, রেজিস্ট্রেশন নাম্বার, এমএস অফিস, ফটোশপ আসছে না। আপনি ওকে কার সাপেক্ষে স্লটিং করবেন। স্লটিং মানে এ থেকে জেড পর্যন্ত সাজানো, মানে এ থেকে সিরিয়ালে সাজানো। আমি মনে করেন র্যাঙ্কের সাপেক্ষে সাজাবো। এটাকে কি করবে, এটা র্যাঙ্কের সাপেক্ষে কি কে সাজাবো, ভ্যালুকে, মানে একটা যে ভ্যালুগুলো আছে 21 22 23 এই ভ্যালুগুলোকে সাজাবো। আর এটা কি স্মলেস্ট থেকে লার্জেস্ট, বা অথবা লার্জেস্ট থেকে স্মলেস্ট। যে 1 হোক স্মল না, এমনি ক্যালকুলেশনের দিক দিয়ে হয় স্মল না, আর 25 পর্যন্ত সে কি একদম লাস্ট। তাহলে আমরা স্মলেস্ট থেকে লার্জেস্টের দিকে যাব, ঠিক আছে। এতটুকুতে গিয়ে ওকে দেন। এখন দেখেন পুরা ঘরটা কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। যে 2 জন 1 সেই 2 জন উপরে উঠে গেছে, 3 4, এখানে 2 কেউ হয় নাই। আজব এক র্যাঙ্কিং। আচ্ছা এখানে 2 কেন করো নাই বলুন তো? না না, ও 1, ওর দুজন নাম্বার একই, দুজনে কিন্তু 1, কিন্তু সিরিয়ালে ওরা 2, সিরিয়াল এটা 2, এটা ও দেয় নাই, এই জন্য 2টা দেয় নাই। এখানে দেখেন ও 3, ওদের 3 জনের নাম্বার একই 3, কিন্তু যার রোল নাম্বার আগে ছিল এই হিসাবে ও কি করছে, উপর থেকে যেমন ও 3 ও 4 ও 5 6 7 সবার কিন্তু র্যাঙ্ক যেহেতু নাম্বার একই, সবার পজিশন একই হবে না। এখানে দেখেন এসে কি দিছে 8, মানে ও 8মতম হয়েছে। বাকিগুলো সব থার্ড ধরতে হবে আপনাকে, কারণ সবার নাম্বারটা একই, কাকে ফার্স্ট সেকেন্ড থার্ড। এখন আপনি এই যে সিরিয়ালগুলো আপনার নড়ে গেছে না,
এগুলো ছিল কে, যেমন ও 6 নম্বরে ছিল, ওকে ফার্স্টে দেখাইছে, যার সিরিয়াল আগে ছিল ওকে উপরে দেখাইছে, কিন্তু যার সিরিয়াল পরে যেমন 15 ওকে কিন্তু উপরে দেখায় নাই। ও আমার সিরিয়ালে কত ছিল 15, ওর নাম্বার সেম হয়ে গেছে ও 6 এর সাথে, যার কারণে হ্যাঁ না এদিকে সিরিয়ালটা এদিকে, যেমন আমার এটা 1 থেকে 25 ছিল না, এটা এখানে সিরিয়াল হয়ে গেছে। এখন আপনি এটাকে আবার চাইলে এখানে 1 লিখে, এখানে 1 লিখে এটাকে আবার টেনে দেন। স্যার এটা সিরিয়াল না ধরে শুধু নেম দিয়ে ধরলে তো হবে স্যার। হুম, সিরিয়াল না ধরে শুধু নেম দিয়ে ধরলে সিরিয়াল নেম থেকে ধরলে হ্যাঁ, তাহলে আবার এটা চেঞ্জ করতে হবে না। মানে আপনি যদি নেম থেকে ধরেন তাহলে 1 2 গুলো ঠিক থাকবে। দেখেন আমরা এটা সিরিয়াল সহ ধরছিলাম না, আপনি নেম থেকে ধরেন। আমি ওই সিরিয়াল সহ ধরলাম কেন, ওইটা বোঝার সুবিধার্থে, যে যে নিচে আছে ওকে কিন্তু উপরে দেখায় নাই, বুঝছেন? যে নিচে আছে তাকে নিচেই দেখাইছে, দুইজন নাম্বার সেম, যে 6 ওর নাম্বারও 70, যে 15 ওর নাম্বারও 70, কিন্তু 6 কে কোথায় দেখাইছে 1 এ, আর 15 কে দেখাইছে কততে 2 এ, র্যাঙ্কিং করার সুবিধার্থে। আপনি এতটুকুতে কাস্টম র্যাঙ্কে যান, স্লটে যান, স্লটে যায় কাস্টম স্লটে যান, যাওয়ার পরে কি দিবেন, শর্ট বাই, ও সরি আমি এই নেম এগুলো সব সিলেক্ট করতে হবে, লেখাগুলো সব সিলেক্ট করতে হবে, কাস্টম স্লটে যান, শর্ট বাই, এখানে ইয়া করে দেন র্যাঙ্ক, এখানে স্মলেস্ট টু লার্জেস্ট, ওকে। এখন দেখেন ওই যে এই সিরিয়ালটা ঠিক আছে, ঠিক আছে না? এটা কিন্তু আর নড়ে নাই, যে যার রোল নাম্বার আগে ও উপরে চলে গেছে, ওরা দুজনের র্যাঙ্ক 1, ওরা 3, ওরা 8, ওরা 10। যদি আমরা যদি ভ্যালু যদি চেঞ্জ করে দিই, যেমন মনে করেন এখানে আমি আর একটা ডকুমেন্ট করি, এই পেজে মনে করেন এটার বাংলা, ঠিক আছে, এখানে মনে করেন স্টুডেন্ট নেম, মনে করেন 5টা স্টুডেন্ট, এটা খেয়াল করেন, 5টা স্টুডেন্ট নিয়ে আমি র্যাঙ্কিং করতেছি। বাংলাতে পাইছে 30, ও পাইছে যে মনে করেন ইংলিশে 40, এখানে 50, এটা মনে করেন 35, 60, 70, তারপরে 80, 50, 30, 90, 90, 90, 39, এরকম আমি একটা কি দিলাম, ইয়া করলাম, এটাকে টোটাল করি। তাহলে টোটাল কিভাবে, ওই সেম সিস্টেম, আমি জাস্ট 4টা ঘর দিয়ে দেখাচ্ছি ছোটভাবে বোঝার জন্য আপনারা। দেখেন আমি এখানে কি কি করছিলাম, এভারেজ করছি না, হ্যাঁ, এটাকে আমি এটার ভিতরে আরেকটা ইনসার্ট নিলে, এখানে এভারেজ করেন, টোটাল করেন, র্যাঙ্ক করেন, এটা বাদ দেন, টোটাল করি, এটাকে জাস্ট টোটাল করবো অটোসাম দিয়ে, কি ফর্মুলা থেকে অটোসামে গিয়ে সাম, তাহলে ওর টোটাল নাম্বার এত। এখন ওকে র্যাঙ্ক করেন, র্যাঙ্ক আমি কার সাপেক্ষে, ইকুয়াল টু কি র্যাঙ্ক, র্যাঙ্ক দিয়ে কি করবেন, ফার্স্ট ব্র্যাকেট, কাকে র্যাঙ্ক করবেন 120 কে, কার সাপেক্ষে, ব্র্যাকেট কমা দিবেন, কার সাপেক্ষে করব, এই যে বাকি যেগুলো আছে তার সাপেক্ষে, ঠিক আছে। এখন এগুলোর ডানে বামে এখানে এখানে দিলেও হবে, হ্যাঁ বুঝি নাই, এই আর কি। আর এর উভয় পাশে ইয়া দিতেন, ডলার দিয়ে, কোথায় এফোর দিলে অটো ডলার হয়ে যাচ্ছে, তাহলে তো ভালো। হ্যাঁ ঠিক আছে, এতটুকুতে ব্র্যাকেট ক্লোজ করে দেন। এই আমার ওর র্যাঙ্ক কত 5, আপনি বাকিগুলো টেনে দেন, কত 5 থেকে 2 3 কি রে এখানে, স্যার একই নাম্বার পায় একই নাম হয় কিভাবে স্যার? 155 আর 270 ওরা এক এক সিরিয়াল এটা 60 দাঁড়ান আমি সূত্রটা ডলার রেঞ্জ অনুযায়ী ধরা, তাহলে এক হবে, মনে করেন এই রেঞ্জের ভিতরে যারা সবাই এক, সম্ভবত স্যার এইভাবে কাউন্ট করছে যে রেঞ্জ অনুযায়ী ধরছে যে 60 থেকে না না, স্যার আমাদেরকে প্রথম যে ইয়াটা দেখলাম সেটা হচ্ছে যে কি বলে, আর ইয়া থেকে আর ইয়া ইস টু একদম শেষেরটা এরকম দেখাচ্ছেন না। এখন ঠিক আছে না,
জি স্যার এখন ঠিক আছে। এখন ঠিক আছে না? ডলার চিহ্নটা কি প্রত্যেকটা অনুপাতের মধ্যে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, অনুপাত মানে যেটা রেফারেন্স ভ্যালু, এই রেফারেন্স ভ্যালুর অক্ষরের দুই পাশে দিবেন যে ডলার সাইন। প্রত্যেকটার? মানে রেফারেন্স ভ্যালু তো দুইটাই হয়, রেফারেন্স ভ্যালু তার প্রত্যেকটা হয় না। মনে করেন এখানে আমি র্যাঙ্কের সূত্রটাতে যাই, এখানে আপনি এটা যদি কেটে দিই, এটা পুরোটা র্যাঙ্ক কি এই পুরোটার উপরে না, হ্যাঁ। এটা আমার কি রেফারেন্স ভ্যালু। ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করার পরে এখানে ক্লিক করেন, এটাতে F4 দেন, তাহলে এটা ইয়া হয়ে যাচ্ছে, ডলার হয়ে যাচ্ছে, এটা F4 দেন, ডলার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এতটুকুতে এন্টার দেন, এন্টার দেন, ওইটা র্যাঙ্ক কত 1 দেখাচ্ছে না, ডাবল ক্লিক করেন। ডলার সাইন না দিলেও তো র্যাঙ্কিং আসবে স্যার। না, ডলার সাইন না দিলে অনেক সময় হয় না। এগুলো সেম দেখাচ্ছে, যে এগুলো এক এক দেখাচ্ছে, কারণ হচ্ছে ওদের নাম্বারগুলো সেম, কিন্তু এই ফর্মুলা আমি এখানে ইউজ করছি, খেয়াল করেন, এই র্যাঙ্কে ইউজ করছি, সেম না? ঠিক আছে, 6 এটাকে কি করলাম, 6 এটাকে আমি র্যাঙ্ক করব কার সাপেক্ষে, 6 থেকে 10-এর সাপেক্ষে, বুঝা গেছে? এটা 5 নাম্বার, এটা ও সিরিয়াল 5 হয়েছে, এটা 2, এটা 3, এটা 1, এটা 4। এখন আপনি যদি স্লটিং করতে চান, এই সবগুলোকে ধরেন, ধরার পরে হোম থেকে যান, এখান থেকে স্লটে যান, কাস্টম স্লট, স্লটে গিয়ে স্লট বাই কি দিবেন, র্যাঙ্ক। ঠিক আছে, স্লট বাই র্যাঙ্ক, তারপর এটা হচ্ছে যে স্মলেস্ট টু লার্জেস্ট, এতটুকু তো ওকে দেন, সেজে গেছে 1 2 3 4 5, বুঝা গেছে? কারো নাম্বারের সাথে কারো নাম্বার যেহেতু মিল নাই, সবাইকে সিরিয়াল বাই কি দেখাইছে, র্যাঙ্ক দেখাইছে। আমার এখানে যেহেতু এটা নাম্বার যেমন, আমি এখানে বেশ কম করে দিই না, দেখি কি হয়, 65 করে দিই, কি ওকে 2 দেখাচ্ছে না? দেখেন ও 3 দেখাচ্ছে, ওকে ওর এটা পাল্টাই দেন, আপনি 74 করে দেন, এটা 65 করে দেন। আপনি এখানে ম্যানুয়ালি চেঞ্জ করলে ওর র্যাঙ্কিংগুলো চেঞ্জ হবে। হ্যাঁ, অটো চেঞ্জ হয়ে যাবে, আপনার সব কিছু চেঞ্জ হয়ে যাবে, সিরিয়াল ডিলার সব পাল্টা যাবে। দেখছেন উপরে নিচে উঠে যাচ্ছে না? আর কত সেম আছে, কোথায় সেম আছে? দেখেন 1 2 3 4, এখন আমি পুরোটাকে ধরেন, ধরার পরে ফরম্যাট থেকে কাস্টম স্লটে যান, এখানে র্যাঙ্ক দেন, আমি সিরিয়ালটা ছাড়া ধরি, নেম থেকে ধরে একটু পর্যন্ত ধরি, এখান থেকে আপনি স্লট দেন, কাস্টম স্লট, এখানে র্যাঙ্ক স্মলেস্ট টু লার্জেস্ট। ঠিক আছে, এখন দেখেন, আবার দেখেন আবার এখানে নাম্বারগুলো সেম, যে হবে না কেন, 100 বার হবে। হুম, আচ্ছা, এখন দেখেন,
হুম দুই পাশে দিতে হবে ডলার চিহ্ন। এই দেখেন এখন এখন হয়েছে কিনা দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 19 20 22 23 24 ঠিক আছে না? হুম আচ্ছা এখন নাম্বার 19 20 করে দিয়েছে, এখন একবারে বোঝানো যাবে। দাঁড়ান আমি এগুলোকে সব ডিলিট করে দিই। ঘটনা হয়েছে প্রথমে আপনাদের নাম্বার একই রাখছি তো বুঝতে অসুবিধা গেছে। এই দুটোটা আর একটু দেখেন, এভারেজ কি করছি, এই সবাই একটু খেয়াল করেন। এভারেজ কি করছি, জাস্ট ইকুয়াল টু দিলাম এভারেজ। যেহেতু আমাদের এখানে অ্যাবসেন্ট স্টুডেন্ট আছে সেজন্য আমরা এভারেজটা সরাসরি এভারেজ না লিখে এভারেজ কি লিখবো, এ লিখবো। এ লিখেন, ফার্স্ট ব্র্যাকেট দেন, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই পুরোটা টেনে দেন, মানে কতটুকু পর্যন্ত 4টা সাবজেক্ট, এটা টেনে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিবেন, বাস এভারেজ বেরিয়ে গেছে। এই 280 কত এভারেজ, হ্যাঁ এ দিছি যে এ না দিলে অ্যাবসেন্ট এগুলো কাউন্ট করবে না, বুঝা গেছে? অ্যাবসেন্ট কাউন্ট না করলে আপনার 3 দিয়ে ভাগ করে দিব, 3 দিয়ে ভাগ করে একটা এভারেজ দেখাবে। এখন এই বাকিটাকে আপনি ডাবল ক্লিক করেন, পুরো একটা এভারেজ কি এখানে চলে আসছে। হ্যাঁ দেখেন হিসাব করে দেখেন এটা কত আসছে, 210। 210কে 4 দিয়ে ভাগ করলে হয় 5215, ঠিক আছে? 3 দিয়ে ভাগ করলে আরো বেশি হবে, বুঝা গেছে? বুঝা যাবে? এই দেখেন আমি এখানে এই সূত্রতে এভারেজে এটা কেটে দিই, এখন এন্টার দেন, কত দেখাচ্ছে 70। কিন্তু আপনি এখানের মধ্যে এভারেজের ভিতরে এটা দিয়ে দেন, এন্টার দেন, তাহলে কত 52.5, বুঝা গেছে? আচ্ছা এখন আমি র্যাঙ্ক করব কাকে, ইকুয়াল টু র্যাঙ্ক। র্যাঙ্ক কাকে করব, ওকে যে 1 নাম্বার যে আছে ওকে র্যাঙ্ক করতেছি কার সাপেক্ষে, পুরো যা আছে সবার সাপেক্ষে। কমা দিবেন, কমা দিয়ে একটা স্পেস দিয়ে সবার এখানে 1 থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত সবগুলো সিলেক্ট করে দিবেন, বুঝা গেছে? এই এতটুকু ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করবেন। ক্লোজ করার পরে এগুলোর মাঝখানে কার্সর রেখে F4 দিয়ে দেন, তাহলে দোনো পাশে ডলার হয়ে যাবে। এই I29 এর মাঝখানে কার্সর রেখে আপনি F4 দিয়ে দেন, তাহলে কি দোনোটা কি হয়ে গেছে, ডলার হয়ে গেছে না? এখন আপনি এন্টার দেন, এটা কত র্যাঙ্ক 1 চলে আসছে। এখন বাকিগুলোকে ডাবল ক্লিক করেন, 2 3 4 5 6 7 8 9 10 সিরিয়াল হয়ে গেছে, বুঝা গেছে? আর স্লটিং যেটা বলছিলাম, আপনি যে লাস্ট আছে আমি যদি ওকে ফার্স্টে দেখতে চাই, মনে করেন 1 নাম্বারটা ছাড়া, এটা ধরেন সিরিয়াল ছাড়া আপনি নেম থেকে ধরে একেবারে 25 পর্যন্ত আমি ধরলাম, ধরে স্লটিংয়ে যান, কাস্টম স্লটিং। আমি চাচ্ছি যে র্যাঙ্কে স্লট করব কার সাপেক্ষে, এটা স্মল লার্জটা উপরে থাকবে, স্মলটা কোথায় থাকবে, নিচে থাকবে। দেখেন এই যে লার্জটা উপরে, স্মলটা নিচে, ওকে দেন, তাহলে দেখেন উল্টে গেছে, 25 উপরে 1 কোথায়, নিচে। আপনি যদি আবার একটাকে উপরে তুলতে চান তাহলে সিরিয়াল ছাড়া ধরেন, এভাবে দেন, দেওয়ার পরে স্লট থেকে যান কাস্টম স্লটে, এখানে স্মলেস্ট টু কি লার্জেস্ট। এখানে আপনার র্যাঙ্কটা আপনার যদি এই জায়গায় যদি সিরিয়াল নাম্বার না থাকে, মনে করেন এটা ডিলিট, আপনি একটা কাজ করতেছেন যেটার কোনো সিরিয়াল নাম্বার নাই, ওদের রেজিস্ট্রেশন নাম্বার যেহেতু আছে সিরিয়াল কি জন্য, ঠিক আছে? তখন আপনি মনে করেন এটা অগোছালো আছে, এটা অগোছালো আছে, মনে করেন এই র্যাঙ্কটা এইভাবে আছে, এই র্যাঙ্কটা আছে মনে করেন এইভাবে, মানে বড় থেকে ছোট আকারে আছে। তাহলে আপনি চাচ্ছেন যে ও এই ছেলেটা যেটা ফার্স্ট হয়েছে ওকে আমরা কোথায় নিব, উপরে নিব। এখন আপনি নেম সহ পুরোটা সিলেক্ট করেন, পুরোটা 1 পর্যন্ত সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে এটাকে কি করবেন, শর্ট থেকে কাস্টম স্লটে যাবেন, কোথায় র্যাঙ্কে আমি কার সাপেক্ষে করবো, ভ্যালুগুলোকে আমি কি করব, স্লট করব, এখানে স্মলেস্ট টু লার্জেস্ট, ওকে দেন, বাস। বুঝি নাই? আবার দেখেন ইকুয়াল টু, আপনারা সবাই ইকুয়াল টু দেন। স্যার আপনি
পেজটা একটু জুম করে তাহলে সূত্রটা ওরা ভালো করে দেখবে। পেজটা একটু জুম করলে সূত্রটা ভালো করে দেখবে। কেন এতটুকু তো দেখার কথা। এখন দেখা যাবে। এখন দেখতেছেন, এই দেন ইকুয়াল টু দিলাম, হ্যাঁ, র্যাঙ্ক সূত্র এখানে না দেখলে উপরে তো দেখা যাচ্ছে, এফএক্স এর মধ্যে সূত্র আছে না। অনেক সূত্র। আচ্ছা যাই বাদ দেন। র্যাঙ্ক ইকুয়াল টু কি, র্যাঙ্ক দেন, ফার্স্ট ব্র্যাকেট দেন। কাকে র্যাঙ্ক করবো আমি? টোটাল গেজ, প্রথম টোটালটাকে। এটা কি H5, ঠিক আছে। H5 এটাকে র্যাঙ্ক করব কার সাপেক্ষে? H এর মধ্যে যতগুলো কলাম আছে, যতগুলো নাম্বারওয়ালা কলাম আছে সবার সাপেক্ষে কমা দেন। কমা দিয়ে একটা গ্যাপ দেন। গ্যাপ দেওয়ার পরে পুরোটাকে ইয়া করেন, একদম লাস্ট পর্যন্ত। H কত? 25 পর্যন্ত, মানে 25টা। এখানে লেখা আছে না, রো 25টা কলাম একটা। এখানে ছোট করে কিন্তু লেখা আসছে, রো 25টা কলাম একটা। এটা পুরোটাকে ধরবেন। ধরার পরে এখানে উপরে দেখেন সূত্রের মধ্যে একটা নাম্বার চলে আসছে না, মানে H5 থেকে H কত 29 পর্যন্ত আপনার কি আসছে? ডলার সাইন না দিলেও আসে, আসে, আসে না যেমন না আসে। কিন্তু বড় সূত্র যখন কাজ করবেন তখন ঝামেলা পড়ে যাবেন। যদি অন্য কোনো বড় সূত্রের কাজ করেন, ডলার সাইন না দিলে সূত্র অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায়। কারণ এগুলো ক্যালকুলেশনের বিষয়, তো আপনার চোখে ধরা পড়বে না, বুঝে গেছে। এখানে F4 দিয়ে দেন, দুইটার মাঝখানে কাজটা রেখে F4 দিয়ে দেন, তাহলে কি দুনো দিকে ডলার চিহ্ন চলে আসছে না, যে H এবং 5 এর মাঝখানে এটা রাখলেন, F4 দিয়ে দিলেন, তাহলে কি ডলার চিহ্ন চলে আসছে। এখন আপনি এন্টার দেন, র্যাঙ্ক 1, বুঝছেন। এটাকে ডাবল ক্লিক করে দেন, পুরোটা র্যাঙ্ক হয়ে গেছে। লেখাটা গেল কি? দেখেন, আমরা এই কাজটা করার পরে আমি মনে করেন এখন প্রিন্ট করব। একটু দেখেন, আমি মনে করেন এটা প্রিন্ট করব। একটু এদিকে তাকান আগে। আমি এটাকে মনে করেন প্রিন্ট করব। আমি এই পেজের মধ্যে আমার যতগুলো সাইজ আছে এগুলো আমি সেট আপ করতে পারবো না। পেজটা নিচে একটা টুল আছে কি, পেজ সেট আপ, এটাতে যান। যাওয়ার পরে এখানে পেজটা আছে, আমাদের পেজটা কিসে আছে? ল্যান্ড স্পেসে আছে। এটার আপনি দেখেন এখানে পেজের সাইজ কি আছে, A4 ঠিকঠাক দিলাম, 600 dpi দিলাম। ফার্স্ট পেজ নাম্বার দেওয়ার দরকার নাই। মার্জিনে দেখেন এখানে কিছু মার্জিন আছে না, লেফট রাইট, আপনি চাইলে মার্জিন সেট করতে পারেন, মার্জিন আরো বাড়াতে পারবেন। আপনি চাইলে 0.5 করে চারদিক দিয়ে মার্জিন নিতে পারেন, 0.5। এগুলো কি, এগুলোর পরিমাপটা কিসে হচ্ছে? ইঞ্চিতে, বুঝা গেছে। টপও মনে করেন 0.5, চারিদিক দিয়ে 0.5 করে কি জায়গা খালি রাখছি। হেডার ফুটারে কিছু দিলাম না, মনে করেন ফুটারে কিছু দিলাম না। টপ এবং বটমে 0.5, এতটুকুতে আপনি ওকে দেন। আচ্ছা, হেডারে কিছু দিতে হবে, 0.5। এখন আপনি কন্ট্রোল পি দিয়ে দেখেন, এই আপনার পেজটা এরকম সেট আপ হচ্ছে। পিন দিলে এটা এইভাবে বেরোবে, বুঝা গেছে। সেভ এস দেন। প্র্যাকটিস করুন তো আপনারা একটু। স্যার আবার একটু দেখাবেন স্যার? আবার একটু করবেন? কোনটা? প্রিন্ট দাও। দাঁড়ান।
এই যে এখান থেকে আপনি পেজ সেটআপে গিয়ে একটু মার্জিন টার্জিন চাইলে সেট করতে পারবেন। এই যে মার্জিনে গিয়ে আপনি মার্জিনগুলো ইচ্ছা মতো মার্জিন দিতে পারবেন। মনে করেন বাম লেফটে এখানে আধা ইঞ্চি আছে, আমি যদি চাই 2 ইঞ্চি গ্যাপ থাকবে লেফটে, ওকে দেন, তাহলে এতটুকু তো কন্ট্রোল পি দেন। দেখেন এই যে এদিকে 2 ইঞ্চি গ্যাপ না, এদিকে প্রজেক্টরও দেখেন এদিকে লেফটে আমি 2 ইঞ্চি গ্যাপ দিছি বিধায় লেফটে কত 2 ইঞ্চি গ্যাপ আছে, তারপর থেকে লেখাগুলো হয়েছে। অথবা আপনি লেফটে মার্জিন থেকে যান, মার্জিন থেকে এই পেজ সেটআপে যান, মার্জিনে যান, লেফটে যদি 0.5 দেন তাহলে 0.5-এ গিয়ে এটা হবে। দেখেন কন্ট্রোল পি দেন, এখন দেখছেন এদিকে 0.5, এদিকেও যদি আপনি বাড়ান এটা 0.5 পর্যন্ত হবে। পেজ দেওয়ার চান্স। হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছে? পারবেন এতটুকু? ঠিক আছে, প্র্যাকটিস করুন তো।